হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য এসএসসি এমটিএস 2025-এর 17 নম্বর জিকে ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস 2024-এর 15-10-2024 সেকেন্ড শিফট। 15-10-2024-এর সেকেন্ড শিফটে যে এক্সাম হয়েছিল সেই এক্সামের যে 25খানা জেনারেল নলেজের কোশ্চেন ছিল সেগুলো নিয়ে আলোচনা হবে। আগের ডেটে গতকাল আমরা কিন্তু 16 নম্বর ক্লাসে 50খানা কোশ্চেন আলোচনা করেছিলাম। খুবই ইম্পর্ট্যান্ট 50খানা কোশ্চেন আলোচনা হয়ে গেছে। তো যারা ক্লাসটা দেখোনি তো অবশ্যই বলবো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে কিন্তু দেখে নেবে। তো চলো শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো। উড়িষ্যার নৃত্যগুরু নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ওড়িশি নৃত্যকলার পুনর্জীবিত করার কৃতিত্ব দেওয়া হয়? খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এক্সামে কিন্তু বারবার প্রত্যেক বছর কিন্তু এই কোশ্চেনটা আমরা কিন্তু দেখতে পাই এসএসসি এক্সামে। আর এসএসসি এক্সাম কিন্তু টিসিএস করিয়েছিল এতদিন ধরে, এবার কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে। টিসিএস কিন্তু আর এক্সাম কন্ডাক্ট করাবে না। এডুকেটিভ বলে একটা কোম্পানি, সেটা কিন্তু সে এক্সামটা কন্ডাক্ট করাবে। তো সেই এক্সাম কিভাবে হবে তার ডেমো মক টেস্ট তোমরা দিতে পারবে, যার লিঙ্ক আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি। সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ডেমো মক টেস্টটা দিতে পারো। মানে তোমরা যে কম্পিউটারে এক্সামটা দেবে সেখানে কম্পিউটারে স্ক্রিনে মানে আগে কীরকম দেখাতো আর এখন কীরকম দেখায় সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ওই মক টেস্টটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, বা এমনি তোমরা ওখানে ক্লিক করে একবার ইন্টারফেসটা দেখে আসতে পারো। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর কোশ্চেন কিন্তু এবার যে এসএসসির এক্সাম হবে প্রত্যেকটা শিফটে কোশ্চেন চুজ করবে এআইয়ের মাধ্যমে কিন্তু কোশ্চেন চুজ, মানে এসএসসি নিজেও জানবে না যে কোন শিফটে কোন কোশ্চেন রয়েছে, সেটা একমাত্র এআই চুজ করে দেবে। ধরো মানে এআইকে কমান্ড দিয়ে দেওয়া হবে যে ম্যাথের এই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন, শতকরা থেকে দুটো কোশ্চেন, বা যেমন ধরো জিকেতে অনেক কোশ্চেন রয়েছে, সব কোশ্চেন এরা সেট করে দেবে। এবার সেখান থেকে ধরো কমান্ড দিয়ে দিল যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 5টা, হিস্ট্রি থাকবে 5টা, তো এইরকম। তো সেটা এআই চুজ করে সেই ফার্স্ট শিফটে ধরো যে এক্সাম হবে যে ডেটে তার ফার্স্ট শিফটে সে কোশ্চেনগুলো সেট করবে, সেকেন্ড শিফটে সেট করবে, থার্ড শিফটে সেট করবে। এইভাবে কিন্তু কোশ্চেনগুলো সেট করবে কে? এআই সেট করবে। এটা কিসের জন্য? এই এক্সাম রিলেটেড যে স্ক্যামগুলো হয়, আমরা গত বছর তো দেখেছি স্ক্যাম হয়েছে, তো সেগুলো এড়ানোর জন্য এসএসসি কিন্তু এবছর অনেক কিছু পদক্ষেপ নিচ্ছে। পরবর্তীতে আরও অনেক কিছু যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা আমরা আলোচনা করব যখন তোমরা এক্সাম দিতে যাবে। এক্সাম দিতে যাওয়ার আগে সেসব কথাগুলো আমি তোমাদেরকে বলে দেব, ঠিক আছে? তো এবার আজকে ক্লাসের প্রথম কোশ্চেন, এটার অ্যান্সার কী হবে না, এটার অ্যান্সার হবে হচ্ছে অপশান নাম্বার 4, কেলুচরণ মহাপাত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম একটা, কেলুচরণ মহাপাত্র। কেলুচরণ মহাপাত্র ওড়িশি নৃত্যশিল্পী ছিলেন। ভালো করে মনে রাখো, এরকম কোশ্চেন আসে যে কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে যুক্ত? ওড়িশি নৃত্যের সাথে। 2000 সালে পদ্মভূষণে ভূষিত হয়েছেন। তিনি প্রথম ব্যক্তি যিনি উড়িষ্যা থেকে পদ্মবিভূষণ পেয়েছেন। কেলুচরণ মহাপাত্রকে 1981 সালে অখিল ভারতীয় গন্ধর্ব মহাবিদ্যালয় ডক্টরেট প্রদান করেন। অখিল ভারতীয় গন্ধর্ব মহাবিদ্যালয় ডক্টরেট প্রদান করেন কেলুচরণ মহাপাত্রকে 1981 সালে। এটা জিডি 2022-এ এসছে, ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ড্যাশ বলে। -273 ডিগ্রি, অনেক সময় কিন্তু এক্সামে তোমরা এই মাইনাসটা চোখে লক্ষ্য পড়ে না, তো তার জন্য অ্যান্সারটা অনেকে ভুল দিয়ে চলে আসে। তো -273.15 ডিগ্রি তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। এই পরম শূন্য তাপমাত্রা যেটা হচ্ছে 0 কেলভিন বলা হয়, যদি কেলভিনে থাকে তখন কিন্তু 0 কেলভিন অবশ্যই অ্যান্সার হবে, আর যদি সেন্টিগ্রেডে থাকে তা -273.15 ডিগ্রি সেলসিয়াস। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, কোভিড-19 মতো রোগ হলো এক ধরনের কি? এই যে কোভিড-19 রোগ, এটা কি ধরনের রোগ? খাদ্যবাহিত, প্রোটিনের অভাবজনিত, জেনেটিক, না হচ্ছে জলবাহিত? তো দেখেই বুঝতে পারছো যে এটা একটা জেনেটিক রোগ, তাই কি না? তারপরে চলে যাও 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কী রয়েছে?
না হচ্ছে 2023 সালে ফেব্রুয়ারিতে হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছিল? 2023 সালে হিমালয় প্রদেশের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে শিবপ্রতাপ শুক্লাকে নিযুক্ত করা হয়েছে। আর 2025-এর বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের তালিকা কিন্তু আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, যারা যুক্ত রয়েছে তারা তো সেখানে দেখেছে। আর তোমরা যদি প্রাইভেট টেলিগ্রামে যুক্ত হতে চাও তাহলে আমাদের যে 4খানা পিডিএফ যার প্রাইস রয়েছে 199 টাকা, এই প্রাইসে তোমরা যদি পারচেজ করো তবে তোমাদের প্রাইভেট টেলিগ্রামে অ্যাড করে দেওয়া হবে, সেখানে কিন্তু সমস্ত নোটস পেয়ে যাবে। এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন, স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি হিসাবে কে সঠিকভাবে পরিচিত? স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি হিসাবে কে সঠিকভাবে পরিচিত? তো সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, অরুণা আশরাফ আলী। অরুণা আশরাফ আলী যিনি গ্র্যান্ড ওল্ড লেডি নামে পরিচিত। নিচের কোন নদী উপত্যকা ভারতের কয়লা জমার জন্য পরিচিত নয়? কোন নদী উপত্যকা ভারতে কয়লা জমার জন্য পরিচিত নয় বলেছে, কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সঠিক অ্যান্সার সাতলুজ। বাকি যেগুলো মহানদী, গোদাবরী, সোন, এগুলো কিন্তু কয়লা জমে, এর নদী উপত্যকাগুলোতে কয়লা জমার জন্য পরিচিত রয়েছে, কিন্তু সতলুজটা সেটা পরিচিত নয়। 7 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন ফসল কাটা ও সাংস্কৃতিক উৎসব প্রতি বছর জানুয়ারি মাসে তামিল সম্প্রদায় পালন করে? প্রত্যেক বছর তামিল সম্প্রদায়রা পালন করে খুবই একটা ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল, তো সেটা হচ্ছে পোঙ্গল ফেস্টিভ্যাল। এটা ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল, ভালো করে মনে রাখো, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে এবং তোমাদের পরবর্তীতে এখান থেকে কোশ্চেন আসার চান্সও রয়েছে। পোঙ্গল হচ্ছে ভারতের তামিলনাড়ু রাজ্যের ফসল কাটার উৎসব, তামিলনাড়ু রাজ্য, ভালো করে মনে রাখো। তারই সঙ্গে পোঙ্গল উৎসবটির নামের অর্থ হচ্ছে ফুটানো বা ফুটন্ত। পোঙ্গল প্রথম দিনটিকে ভোগী বলা হয় আর ভগবান ইন্দ্রের সম্মানে পালিত হয়। মোট 4টা দিনে কিন্তু এই উৎসবটা হয়ে থাকে। প্রথম দিনটা যেটাকে ভোগী বলা হয়, ভগবান ইন্দ্রের সম্মানে পালিত হয়। তারপরে দ্বিতীয় দিন যেটা হচ্ছে সূর্য পোঙ্গল নামে পরিচিত, এটি সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। তারপরে তৃতীয় দিন হচ্ছে মাট্টু পোঙ্গল বলা হয়, যেটা এটি গরুর নামে পরিচিত হয়। আর শেষ যেটা চতুর্থ পোঙ্গল এবং শেষ দিনটিকে কানুম পোঙ্গল, যা বছরের ফসল কাটার উৎসব সমাপ্তি চিহ্নিত করে। তো 4টা পর্যায়ে কিন্তু পোঙ্গল উৎসব 4 দিন ধরে হয়ে থাকে, প্রত্যেকটা তোমাদেরকে অবশ্যই ভালো করে জেনে রাখতে হবে। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, দিনের কোন সময় জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ সবচেয়ে কম হয়? জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ সবচেয়ে কম হয় দিনের কোন সময়? সেটা হচ্ছে দিনের একদম ভোরবেলা। একটা পার্থিব বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ দ্বারা শোষিত সূর্যালোকের শক্তির শতাংশ প্রায় ড্যাশ। একটি পার্থিব বাস্তুতন্ত্রের সবুজ উদ্ভিদ দ্বারা শোষিত সূর্যালোকের শক্তির শতাংশ কত? না হচ্ছে 1%। কত পার্সেন্ট? 1%। তারপরে 10 নম্বর, 2021 সালে প্রকাশিত লাইফ অ্যান্ড ডেথ অফ সম্ভাজি উপন্যাসের লেখক কি? লাইফ অ্যান্ড ডেথ অফ সম্ভাজি, এই উপন্যাসটির লেখক হচ্ছেন মেঘা দেশমুখ ভাস্করন। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। বাকি আর যারা রয়েছে তাদেরও উপন্যাসগুলো দেখে নাও, যেমন আমিষ ত্রিপাঠীর উপন্যাস কি? না শ্রীপ্ত্রয়ী কাহিনী, নাগ রহস্য, বায়ুপুত্রদের শপথ, এগুলো কিন্তু আমিষ ত্রিপাঠীর উপন্যাস। তারপরে চিত্রা ব্যানার্জি দিবাকারুণী উপন্যাস যেটা রয়েছে দ্য প্যালেস অফ ইলিউশন, দ্য প্যালেস অফ ইলিউশন, এটা হচ্ছে চিত্রা ব্যানার্জি। আর রীতা ব্যানার্জি হচ্ছে সেক্স অ্যান্ড পাওয়ার, তারপরে আনসেড পোয়েট্রি, আনড্রেসিং লাইফ ইন হাইডেন পোয়েমস, তো এগুলো হচ্ছে চিত্রা ব্যানার্জির, এগুলো মনে রাখো। আর এই 4খানা পিডিএফের কথা তোমাদেরকে বলেছিলাম, এই 4খানা পিডিএফ জিকে প্রিভিয়াস ইয়ারের জিকে উইথ এক্সট্রা ডিটেলস দিয়ে 4খানা পিডিএফ রয়েছে। আর স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ, 4খানা পিডিএফ তোমরা পেয়ে যাবে মাত্র 199 টাকায়। আর পিডিএফটা পারচেজ করতে হলে তোমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করতে হবে, তার পরবর্তী স্টেপ তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই পিডিএফ পারচেজ করলে তোমাদেরকে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে সমস্ত প্রকার নোটস কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। এমটিএস এক্সাম রিলেটেড সমস্ত প্রকার, মানে তোমাদের 4টা যে টপিক রয়েছে 4টা টপিকের উপরেই নোটস পাবে। এখানে যেমন আমরা
ম্যাথ রিজনিংয়ের দেইনি, কিন্তু আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে ওখানে কিন্তু দেওয়া হচ্ছে। বুঝে গেল? যারা নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এবার দেখো 11 নম্বর কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যে ভারতের বৌদ্ধ জনসংখ্যার সর্বাধিক শতাংশ রয়েছে? বৌদ্ধ জনসংখ্যার সর্বাধিক শতাংশ এটা কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে সিকিম, সিকিমে রয়েছে। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে মহারাষ্ট্রে বৌদ্ধ জনসংখ্যা সবচেয়ে বেশি। 2011 সালে ভারতের হিমাচল প্রদেশে হিন্দু জনসংখ্যা সবচেয়ে বেশি। ভারতে 2011 সালে আদমশুমারি থেকে পাওয়া তথ্য অনুযায়ী শিখরা ভারতের মোট জনসংখ্যার 1.7%। হিন্দুরা ভারতের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ, যার সামগ্রিক অংশ হচ্ছে কত পার্সেন্ট? না হচ্ছে 79.8%। 79.8% হিন্দু জনসংখ্যা। এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন, ভারতে সংবিধানের 163 অনুচ্ছেদ অনুসারে মন্ত্রীদের দ্বারা ড্যাশকে প্রদত্ত কোনো পরামর্শ কোনো আদালতে জিজ্ঞাসাবাদ করা হবে না। ভারতের সংবিধানের 163 নম্বর অনুচ্ছেদ অনুসারে মন্ত্রীদের দ্বারা রাজ্যপালকে প্রদত্ত কোনো পরামর্শ কোনো আদালতে জিজ্ঞাসাবাদ করা হবে না। চিট্টিবাবু নিচের কোন বাদ্যযন্ত্রের একজন বিখ্যাত বাদক? চিট্টিবাবু, তো ইনি হচ্ছেন একজন বীণা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। স্বাধীনতার সময় ভারতের নিচের কোন ক্ষুদ্র ঋণ ইউনিট প্রতিষ্ঠিত হয়েছিল? স্বাধীনতার সময় ভারতের কোন ক্ষুদ্র ঋণ ইউনিট প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার গ্রামীণ সমবায় প্রতিষ্ঠিত হয়েছিল। 2023 সালের প্রথম পর্যায়ে 1 লক্ষ প্রাচীন শিলালিপি ডিজিটাইজেশন সহ একটি ডিজিটাল এপিগ্রাফি মিউজিয়ামের কোন ভাণ্ডার স্থাপনের প্রস্তাব করা হয়েছে? কোন ভাণ্ডারের প্রস্তাব করা হয়েছে ভাণ্ডার স্থাপনের? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1, ভারত ভাগ শিলালিপির ভাণ্ডার। জি.ভি. রাজা মেমোরিয়াল ট্রফি, স্যার আশুতোষ মুখার্জি ট্রফি, সন্তোষ ট্রফি ভারতের নিচের কোন খেলার সাথে সম্পর্কিত? তো এই যে সন্তোষ ট্রফি, এটা দেখেই অনেকে অ্যান্সার করে দিতে পারবে। বাকিগুলো না জানা থাকলেও অনেকে এই সন্তোষ ট্রফি দেখেই আনসার করে দিতে পারবে। আনসারটা কী হবে? না হচ্ছে ফুটবল, তাই কি না? ফুটবল খেলার সাথে সম্পর্কিত ভালো করে 3টে ট্রফি মনে রাখো, জি.ভি. রাজা মেমোরিয়াল ট্রফি, স্যার আশুতোষ মুখার্জি ট্রফি এবং সন্তোষ ট্রফি। তারপরে দেখো বয়সের কাঠামো কি প্রতিনিধিত্ব করে? বয়সের কাঠামো এটা কি প্রতিনিধিত্ব করে? না হচ্ছে মোট জনসংখ্যার তুলনায় বিভিন্ন বয়সের ব্যক্তিদের অনুপাত। নিচের কোন শহরে 1854 সালে ভারতের প্রথম সফল টেক্সটাইল মিল স্থাপিত হয়েছিল? বোম্বেতে হয়েছিল। ভারতের প্রথম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ কোন বছর অনুষ্ঠিত হয়েছিল? ভারতের প্রথম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এটা অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। ড্যাশ ছিলেন শেষ চালুক্য রাজা রাষ্ট্রকূট রাজা দন্তি দুর্গের কাছে পরাজিত হয়েছিল। তিনি হচ্ছেন দ্বিতীয় কীর্তিবর্মন। এই যে দন্তি দুর্গ হচ্ছে রাষ্ট্রকূট রাজবংশের অন্তর্গত ছিলেন। কর্ণাটকের রাষ্ট্রকূট রাজবংশের প্রথম এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ রাজা দন্তি দুর্গ, যিনি বাদামির চালুক্যদের পরাজিত করেছিলেন। তারপরে দেখো 21 নম্বর, প্রারম্ভিক বৈদিক অর্থনীতি প্রাথমিকভাবে ড্যাশ কার্যকলাপের উপর ভিত্তি করেছিল? প্রারম্ভিক বৈদিক অর্থনীতি প্রাথমিকভাবে ড্যাশ কার্যকলাপের উপর ভিত্তি করেছিল? সঠিক অ্যান্সার যাজকীয় কার্যকলাপের উপর ভিত্তি করেছিল। 1836 সালে ড্যাশ ভারতের গভর্নর জেনারেল হন? 1836 সালে ভারতের গভর্নর জেনারেল কে হয়েছিলেন? এই যে অপশান নাম্বার 3, আর্ল অফ অকল্যান্ড হয়েছিলেন। 2022 সালে ছৌ নৃত্যশিল্পী শিবপ্রসাদ দাস নিচের কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন?
2022 সালের ছৌ নৃত্যশিল্পী শিবপ্রসাদ দাস, যিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি অমৃত পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 24 নম্বর, রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি নিম্নলিখিত কোনটির দ্বারা প্রভাবিত হয়? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি এগুলো হচ্ছে গান্ধীবাদী দর্শন দ্বারা প্রভাবিত হয়। এই রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি যেটা ভারতের সামাজিক ও অর্থনৈতিক ন্যায় অর্জনের লক্ষ্যে সরকারের আইন প্রণয়নের জন্য এটা একটা নির্দেশিকা। এটা জিডি 2024 এসে তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এই কথাটা ভালো করে মনে রাখো। তারই সঙ্গে মনে রাখো যে সংবিধানের অংশ পার্ট 4 এর অন্তর্গত ধারা 36 থেকে 51 মধ্যে কিন্তু এই নির্দেশিকা এই যে নির্দেশমূলক যে নীতিগুলো এগুলো উল্লেখ করা হয়েছে, পার্ট 4 আর হচ্ছে ধারা 36 থেকে 51। তারপরে দেখো 25 নম্বর কোশ্চেন, রাজস্থানে বিখ্যাত প্রাসাদ এবং তাদের অবস্থানগুলির সঠিক সমন্বয় নির্বাচন করুন। রাজস্থানের বিখ্যাত প্রাসাদ আর তাদের অবস্থান কোথায় রয়েছে? তো সঠিক যেটা রয়েছে দেখো, বাকি 3টে অপশান ভুল রয়েছে, একটাই সঠিক রয়েছে, সেটা হচ্ছে লালগড় প্রাসাদ, যেটা হচ্ছে বিকানের। এটাই একমাত্র সঠিক রয়েছে, বাকি যেগুলো ভুল রয়েছে সেগুলোর সঠিকটা দেখে নাও। রামবাগ প্যালেস যেটা হচ্ছে ভারতের জয়পুরে রয়েছে। উমেদ ভবন প্রাসাদ যেটা রাজস্থানের যোধপুরে রয়েছে। আর তাজ লেক প্যালেস যেটা হচ্ছে রাজস্থানের উদয়পুরে রয়েছে। বুঝে গেল? তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আগের দিন 50খানা কোশ্চেন আলোচনা করেছি, সেই ক্লাসটা যারা দেখোনি দেখে নাও। আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো। যারা এখনও পর্যন্ত ক্লাসটাকে লাইক করোনি তো তোমাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে ফেলো। তারই সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এই ধরনের ক্লাস যদি পরবর্তীতে আরও পেতে চাও তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং কমেন্টে জানাও যে হ্যাঁ, যে আরও তোমরা ক্লাস চাও কি না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এটা কিন্তু প্রাইভেট চ্যানেল নয়, এটা সবার জন্য। তোমরা তোমাদের জিজ্ঞাসা যা কিছু সেখানে করতে পারবে এবং তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট এই টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হবে এবং বিভিন্ন নোটসও এখানে কিন্তু ফ্রিতে দেওয়া হয়। আর এমটিএস 2025 তোমাদের প্রাইভেট চ্যানেল আমাদের যেটা রয়েছে এমটিএস পরীক্ষার্থীদের জন্য, যারা এই 4খানা পিডিএফ পারচেজ করবে তাদের জন্য। তো সেই যদি টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে চাও, যেখানে ইতিমধ্যে কিন্তু প্রায় 300-র কাছাকাছি স্টুডেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে টেলিগ্রাম চ্যানেলে। অনেক নোটস দেওয়া হয়েছে, পরবর্তীতে আরও দেওয়া হবে। তো তার জন্য তোমাদেরকে এই 4খানা পিডিএফ পারচেজ করতে হবে, যার প্রাইস রয়েছে মাত্র 199 টাকা। যেখানে তোমরা 19 থেকে 24 এই যে জিকে পিডিএফটা রয়েছে, 2019 সাল থেকে 24 সাল জিকে পিডিএফ 6200 এমসিকিউ উইথ এক্সট্রা ডিটেলস, এটার প্রাইসই কোথাও যদি তোমরা অন্য কোথাও কিনতে চাও সেখানে কিন্তু 400 থেকে 500 টাকা পড়ে যাবে। ঠিক আছে? তো আমরা এখানে 4খানা পিডিএফ দিচ্ছি মাত্র 199 টাকায়, তার সঙ্গে প্রাইভেট টেলিগ্রামে যোগ করে দিচ্ছি, যেখানে তোমাদের সমস্ত প্রকারের নোটস আমরা সেখানে প্রোভাইড করব, কোনো রকম এক্সট্রা আর কোনো পয়সা নেওয়া হবে না। ঠিক আছে? আর সিএইচএসএলে যদি কেউ পিডিএফ নিতে চাও, 2300 এমসিকিউর পিডিএফ রয়েছে, সেটার প্রাইস পড়বে মাত্র 49 টাকা। তো যদি কেউ নিতে চাও পিডিএফগুলো তো অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো।